প্রিয় অ্যাডমিশন পরীক্ষার্থী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা কোশ্চেন সলভিং যে নিয়মিত ক্লাসগুলো দিচ্ছিলাম, তো তারই ধারাবাহিকতায় আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সলভিং ক্লাসটা নেব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা জানো যে একাধিক শিফটের পরীক্ষা হয়ে থাকে, ঠিক আছে? তো আজকে আমরা 2023-24 সেশনের শিফট 1-এর ফিজিক্সের কোশ্চেনটা সলভ করব, ঠিক আছে? শিফট 1-এর যে ফিজিক্স কোশ্চেন আসছিল সেই কোশ্চেনগুলো আমরা এখন সলভটা দেখব। চলো, প্রথম কোশ্চেন বলছে তাপ ধারণ ক্ষমতার মাত্রা কোনটি? আচ্ছা, তাপ ধারণ ক্ষমতাটা আগে দেখি। আমরা গৃহীত বা বর্জিত তাপ লিখতে পারি ms ডেল থিটা বা লিখতে পারি সি ডেল থিটা। এই সিটাকে বলা হয় তাপ ধারণ ক্ষমতা, আর লিখতে পারি সি ইকুয়াল টু কিউ বাই ডেল থিটা, ঠিক আছে? কিউটা কি? হ্যাঁ, কিউ হচ্ছে তাপ, তো তাপের মাত্রা লিখতে হবে। তাপের মাত্রা আমরা জানি এম L2 T ইনভার্স 2 বাই ডেল থিটা, এর মাত্রা হচ্ছে থিটা। তাহলে ইকুয়েশনটা দাঁড়ালো এম L2 T ইনভার্স 2 থিটা মাইনাস, এটাই হচ্ছে তাপ ধারণ ক্ষমতার মাত্রা, ঠিক আছে? তাপের মাত্রা আছে mL2 T মাইনাস 2, আর এটা মাত্রা ইনভার্স করলে আমরা পাই কি তাপ ধারণ ক্ষমতার মাত্রা। তাহলে রাইট অ্যান্সার কি? mL2 T পার 2 থিটা পার 1, এটা রাইট অ্যান্সার, প্রথম অপশন। ওকে, পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেন বলছে এ ভেক্টর এবং বি ভেক্টর এত হলে এর উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, আমরা জানি একটা ভেক্টরের উপর বা বরাবর অন্য একটা ভেক্টরের লম্ব অভিক্ষেপ বলুক, উপাংশ বলুক অথবা অংশকের মান বললে দুইটা ভেক্টর পরস্পর ডট গুণ করতে হবে, আর যার বরাবর অথবা উপর তার মান দ্বারা ভাগ, ঠিক আছে? তাহলে ইকুয়েশনটা দাঁড়ালো এ ডট বি কার বরাবর বলো? এর উপর, তাহলে এর মান দ্বারা ভাগ, ঠিক আছে? লম্ব অভিক্ষেপ বলুক, উপাংশ বলুক বা অংশকের মান বলুক, সেটা যাই বলুক না কেন, দুইটা ভেক্টরের ডট গুণন, আর যার উপর বা যার বরাবর সেই ভেক্টরের মান দ্বারা। তাহলে আমরা ডট গুণ করি, ডট গুণ হয় সমগত শ্রেণীর সাথে, অর্থাৎ আয়ের সাথে আই গুণ। তাহলে 3 এখানে 2 দুগুণে 4 মাইনাস 2 বাই এই ভেক্টরের মান হচ্ছে √1 + 4 + 4। তাহলে ইকুয়েশনটা দাঁড়াল হচ্ছে 5, আর এখানে 8 + 1 9 বর্গমূল করলে 3, 5/3 অ্যান্সার হচ্ছে 5/3, ঠিক আছে? এই ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ হচ্ছে 5/3। পরের কোশ্চেন। আচ্ছা, চিত্রটা দেখো, খেয়াল করো। বলছে চিত্র অনুসারে দুইটা ভিন্ন অক্ষের সাপেক্ষে একটি দণ্ডের জড়তার ভ্রামক যথাক্রমে I1 I2 হলে তাদের মধ্যে সম্পর্ক কেমন? মানে প্রথমটার ক্ষেত্রে জড়তার ভ্রামক I1, দ্বিতীয়টার ক্ষেত্রে জড়তার ভ্রামক I2 বলছে, তাদের মধ্যে সম্পর্ক কেমন? মানে I1 I2 সমান হবে না বড় ছোট হবে, সেটা জিজ্ঞাসা করছে। আচ্ছা, এখন জড়তার ভ্রামক কিসের উপর নির্ভর করে মেনলি, সেটা আগে দেখতে হবে। সরু ও সুষম দণ্ডের, এখানে বলছে অক্ষের সাপেক্ষে একটি দণ্ডের জড়তার ভ্রামক, দণ্ডের বলেছে, তাহলে সরু ও সুষম দণ্ডের ভর কেন্দ্রগামী ও দৈর্ঘ্যের লম্ব বরাবর জড়তার ভ্রামক I সমান 1/12 mL², 1/12 mL²। তা দেখো তো, জড়তার ভ্রামকটা হচ্ছে দৈর্ঘ্যের বর্গের সমানুপাতিক,
এই ক্ষেত্রে দেখা যাচ্ছে দৈর্ঘ্য যার বেশি হবে জড়তার ভ্রামক তার বেশি হবে। এক্ষেত্রে প্রথমটার দৈর্ঘ্য বেশি বা বড়, যেহেতু প্রথমটার দৈর্ঘ্য বেশি সেক্ষেত্রে প্রথমটার জড়তার ভ্রামক বেশি হবে, অর্থাৎ I1 গ্রেটার দ্যান I2, I1 গ্রেটার দ্যান I2। ঠিক আছে, পরেরটা দেখি। সিলিকনের সাথে অপদ্রব্য হিসেবে আর্সেনিক যোগ করলে কি তৈরি হয়? হ্যাঁ, আমরা এন টাইপ পি টাইপ পড়ছিলাম, তাই না? এন টাইপ পি টাইপে পড়ছিলাম যে বিশুদ্ধ অর্ধপরিবাহী, সেটা সিলিকন, জার্মেনিয়াম বা কার্বন, বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে সামান্য পরিমাণ ত্রিযোজী মৌল যুক্ত করলে যেটা পাই সেটা হচ্ছে পি টাইপ। আর বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে সামান্য পরিমাণ পঞ্চযোজী মৌল যুক্ত করলে সেটা এন টাইপ পাই, কারণ পঞ্চযোজী মৌল যুক্ত করলে ইলেকট্রনের আধিক্য হয়। ইলেকট্রনের আধিক্য মানে নেগেটিভ চার্জ ক্যারিয়ার, নেগেটিভ থেকে এন টাইপ। ঠিক আছে, তাহলে সিলিকনের সাথে আর্সেনিক যুক্ত করছি, আর্সেনিকের যোজনী হচ্ছে 5, আর্সেনিকের যোজনী 5। তাহলে বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে পঞ্চযোজী মৌল যুক্ত করলে আমরা পাই এন টাইপ অর্ধপরিবাহী। আমরা কি পাই বলো তো ভাই? এন টাইপ অর্ধপরিবাহী পাই। তারপরে নিউটনের গতির দ্বিতীয় সূত্র F সমান ma, আমরা জানি নিউটনের গতির দ্বিতীয় সূত্র F সমান ma। বলছে ভি বেগে চলমান কোনো বস্তুর ভর শূন্য না হয়েও কখন বল শূন্য হবে? ভর শূন্য না, ভরের মান কিন্তু শূন্য না, ভর শূন্য হলে তো বল শূন্য হতেই পারে, কিন্তু ভর শূন্য না। কোন ক্ষেত্রে বল শূন্য হবে? ভর শূন্য না হয়ে বলটা শূন্য হবে। দেখো এইখানে ভর গুণ ত্বরণ, এই ত্বরণ যদি না থেকে সমবেগে যায় বা ভি ধ্রুব যদি হয়, ভি ধ্রুব যদি হয় তাহলে ত্বরণ থাকবে না, আর ত্বরণ না থাকলে তখন বল হবে শূন্য। ঠিক আছে, তাহলে রাইট আনসার হবে ভি ধ্রুব। ভি এর মান কম হলে কি হবে? ভি এর মান কম হলে মানে ঋণাত্মক ত্বরণ হতে পারে, সেখানে বল পাবো। ভি এর মান খুব বেশি হলে, হ্যাঁ ভি এর মান বেশি হলে তো ত্বরণ হবে, হ্যাঁ সময়ের পরিবর্তনের সাথে ভি এর মান যদি পরিবর্তন হয় তাহলে ত্বরণ পাবো, বলের মান বেশি পাবো। আর একমাত্র ভি যখন ধ্রুব থাকবে মানে সমবেগে যাবে তখন ত্বরণ কত? ত্বরণটা হবে শূন্য, আর ত্বরণ শূন্য হলে তখন বল হবে শূন্য। ঠিক আছে, ভর শূন্য না হয়েও ধ্রুব বেগে গেলে বল শূন্য হতে পারে বা হবে। বলছে এককের সঠিক ক্রম কোনটি? এককের সঠিক ক্রম মানে কোন একক থেকে কোন একক বড় ছোট সেটা জিজ্ঞাসা করছে। তাহলে আগে আমাদের জানতে হবে আসলে এককগুলোর মান কার কত। এখানে আছে পারসেক আছে, মেগামিটার আছে, আর্মস্ট্রং আছে, আলোক বর্ষ আছে। হ্যাঁ, এক আর্মস্ট্রং সমান কত? এক আর্মস্ট্রং সমান 10⁻⁻10 মিটার। আচ্ছা, তারপর মেগামিটার যদি বলি, এক মেগামিটার যদি বলি, মেগামিটার হচ্ছে 10⁶ মিটার জানি। আলোকবর্ষ, আলোকবর্ষ সমান জানি 9.46 × 10⁻15 মিটার। পার সেকেন্ড, পারসেক হচ্ছে 3.something × 10⁻16 মিটার। এক পারসেক সমান 3.something × 10⁻16 মিটার। ঠিক আছে, এই যদি হয় তাহলে দেখো সবচেয়ে বড় একক কোনটা? এটা সবচেয়ে বড় একক 10⁶ আছে, তাহলে পারসেক সবচেয়ে বড় হবে, তার থেকে ছোট হবে হচ্ছে আলোকবর্ষ, তার থেকে মেগামিটার, তারপর আর্মস্ট্রং। তাহলে কোনটা আছে? পারসেক সবচেয়ে বড়, আলোকবর্ষ তার থেকে একটু ছোট, মেগামিটার তার থেকে ছোট, আর্মস্ট্রং। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে সি অপশন। রাইট অ্যান্সার হলো সি অপশন। ঠিক আছে, কয়টা দেখি। গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে দশা পার্থক্য কত? দশা পার্থক্য কত যখন গঠনমূলক ব্যতিচার? এটা এই কোশ্চেনটা কিন্তু প্রায়ই আসে যে গঠনমূলক বা ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য কত, দশা পার্থক্য কত। তো আমরা এটা একবারে শিখে যাই। গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য হলো n ল্যামডা।
দশা পার্থক্য হচ্ছে 2n পাই। দুটাই জানলাম। আমরা গঠনমূলক যখন ব্যতিচার তখন পথ পার্থক্য হবে কি n ল্যামডা, আর দশা পার্থক্য হবে 2n পাই বা 2 পাই n। ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে তাহলে কি হবে? ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে এটা হবে, এখানে আমি লিখে দিলাম, হ্যাঁ। ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য হবে 2n + 1 ল্যামডা বাই 2, আর দশা পার্থক্য হবে 2n + 1 পাই। আমরা এই চারটাই মুখস্থ করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার না, আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা কোশ্চেন সলভ করা, মানে ওই রিলেটেড তথ্যগুলো আমাদের অ্যাবজর্ব করা, যাতে ডিরেক্ট ওই কোশ্চেন না আসে, ওর আশেপাশের কোশ্চেন আসলে সেই কোশ্চেনগুলো যাতে আমরা অ্যান্সার করতে পারি। আর বিশ্ববিদ্যালয়ে কিন্তু একেবারে সব কোশ্চেন কপি পেস্ট হবে না, তোমাকে 40% কোশ্চেন বা 30% কোশ্চেন ডিরেক্ট অপশন সহ দেবে, 20% কোশ্চেন দেখা যাচ্ছে ওই টাইপের কোশ্চেন দেবে, হ্যাঁ। আমরা নিয়ম সহ পড়ব। তো দেখলাম গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য আছে n ল্যামডা, দশা পার্থক্য আছে 2n পাই। আর ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য 2n + 1 ল্যামডা বাই 2 আর দশা পার্থক্য 2n + 1 পাই। তাহলে আমাদের কোশ্চেনে বলছিল গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে দশা পার্থক্য আছে 2n পাই। রাইট অ্যান্সার হচ্ছে ডি। ঠিক আছে, চারটে ইনফরমেশনেই তোমরা পড়ে রেখো ভাই, কাজে লাগবে। রেডনের অধ্যায় হচ্ছে 1620 বছর, মানে অর্ধেক পরিমাণ ভাঙতে সময় লাগে 1620 বছর। কত বছরে তেজস্ক্রিয় নিঃসরণের পর 1/4 অবশিষ্ট থাকবে? 1/4 অবশিষ্ট মানে কি? আমরা লিখতে পারি 1/2 আমরা একটা সূত্র শিখছিলাম, অবশিষ্ট অংশ 1/2n অংশ হলে, অবশিষ্ট অংশ 1/2n অংশ হলে সময় ইকুয়াল টু n গুণ অধ্যায়ু, এখানে n এর মান কত বলো তো ভাই? n এর মান হচ্ছে 2, এই যে n এর মান হচ্ছে 2, তাহলে 2 অধ্যায়ু কত আছে? অধ্যায়ু আছে 1620, তাহলে দ্বিগুণ করলে কত? 3240 বছর যদি থাকে আগে, তাহলে বছর 3240 বছর। অধ্যায় যদি 1620 বছর হয়, 1/4 অবশিষ্ট থাকলে 3240 বছর লাগবে। ঠিক আছে, পরেরটা দেখি। এল দৈর্ঘ্য এবং এ প্রস্থচ্ছেদের একটি তার ঝোলানো আছে, তার দৈর্ঘ্য হচ্ছে এল আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। এর মুক্ত প্রান্তে এম ভরের একটা বস্তু, মুক্ত প্রান্তে মানে ঝোলানো আছে, যে প্রান্তটা মুক্ত সেই প্রান্তে এম ভরের একটি বস্তু ঝুলিয়ে দিলে তারটির দৈর্ঘ্য পরিবর্তিত হয়ে L1 হলো। তারটির দৈর্ঘ্য পরিবর্তিত হয়ে L1 হলে ইয়ংয়ের গুণাঙ্ক কত? আচ্ছা, আগে তারটা দেখি। মনে করো একটা তার ছিল, ঠিক আছে, দ্বিতীয় অবলম্বনে একটা তার ছিল। এখন এই তারে এম ভরের একটু বস্তু ঝোলানোর পরে দৈর্ঘ্য, এম ভরের একটা বস্তু ঝোলাচ্ছে, দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে কি? দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে L1। এখান থেকে এটুকের দৈর্ঘ্য হচ্ছে L1, আর আগে দৈর্ঘ্যটা ছিল কি? আগে দৈর্ঘ্যটা ছিল L, আগে দৈর্ঘ্য ছিল L, এখন হয়েছে কি? L1। তাহলে বিকৃতি ঘটছে কতটুকু? দেখো তো, এতটুকু আমি ম্যাথমেটিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? আচ্ছা, হয়েছে কত? L1 ছিল কত? L। এই L1 থেকে Lটা বাদ দিলে আমি এই মানটুকু পাবো। তাহলে এখানে চেঞ্জ হয়েছে কি? এইটুকের মান হচ্ছে L1 - L বলতে পারি। এখন বলছে ইয়ংয়ের গুণাঙ্ক, যে কোনো গুণাঙ্ক মানেই পীড়ন বাই বিকৃতির অনুপাত, যে কোনো গুণাঙ্ক মানে পীড়ন বাই বিকৃতির অনুপাত। পীড়ন মানে কি? F/A, বিকৃতি মানে কি? ছোট হাতের L ভাগ বড় হাতের L। তাহলে F বড় হাতের L, আচ্ছা, F বড় হাতের L বাই
এ ছোট হাতের এল, ছোট হাতের এল মানে পরিবর্তিত দৈর্ঘ্য, তো পরিবর্তিত দৈর্ঘ্য হয়েছে কত L1 মাইনাস এল। আচ্ছা অপশনে এ আকারে নেই, অপশনে এফকে এমজি আকারে লিখবো, এমজি এল বাই এ L1 মাইনাস এল। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এমজি এল এ L1 মাইনাস এল, রাইট অ্যান্সার হচ্ছে সি অপশন। পরটা দেখো, বলছে 5 কেজি ভরের একটি বস্তু, 5 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় ছিল, হ্যাঁ মানে আদিবেগ শূন্য ছিল, স্থির অবস্থায় ছিল, 20 নিউটন বল প্রয়োগ করছে। 20 নিউটন বল প্রয়োগ করার পর 5 সেকেন্ড পর বস্তুটির গতিশক্তি কত হবে? আমরা জানি গতিশক্তি ইকে ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার, গতিশক্তি ইকে ইকুয়াল টু কি হাফ এমভি স্কোয়ার, তাহলে হাফ এম কত 5 কেজি। এখন আমার দরকার কি বেগ, কখন বেগ দরকার 5 সেকেন্ড পর, মানে বল প্রয়োগ করার 5 সেকেন্ড পর আমার বেগটা যদি বের করতে পারি তাহলে আমি গতিশক্তিটা বের করতে পারবো। এখন এই বেগ বের করতে গেলে আবার কি কি তথ্য দেওয়া আছে, সেখানে বলছে 20 নিউটন বল প্রয়োগ করছি কত সেকেন্ড, 5 সেকেন্ড, 5 সেকেন্ড পর্যন্ত 20 নিউটন বল প্রয়োগ করছি, ঠিক আছে। এখন আমরা জানি এফ ইকুয়াল টু কি এম এ, আবার এটা সমান লিখতে পারি এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি লিখতে পারি। তো ইউ তো আদিবেগ শূন্য বলেছে, তার মানে এম ভি বাই টি, আর ভি ইকুয়াল টু কি এফ টি বাই এম। এফ এর মান কত 20, টি কত 5 সেকেন্ড, এম কত 5 কেজি, তাহলে কাটাকাটি হলে 20 মিটার পার সেকেন্ড। এম এর মান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, তাহলে 20টা স্কোয়ার করলে 20 গুণ 20 400 হয়, তো আমি লিখলাম না, এটা কাটলে কত হয় 10, তাহলে 5 দুগুণে 10 আর 2টা 0। গতিশক্তির একক জুল, 1000 জুল। আচ্ছা অপশনে তাকায় দেখছি আমি জুল নাই, কিলো জুল আছে, তো 1000 জুল মানে কত 1 কিলো জুল, রাইট অ্যান্সার হচ্ছে 1 কিলো জুল, সি অপশন, ঠিক আছে, সি অপশন। পরটা দেখি, বলছে বিষম রোধ বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য ও ব্যাস দ্বিগুণ করছে, তারটি রোধ কত হবে? সরি বিষম না, 2 ওহম রোধ বিশিষ্ট একটা তার, যার রোধ আছে 2 ওহম, তারপর বলছে দৈর্ঘ্য ব্যাস দ্বিগুণ করলে তারটি রোধ কত। তাহলে দৈর্ঘ্য ও ব্যাসের সাথে রোধের সম্পর্কটা কেমন সেটা আমাদের দেখে আসতে হবে। আমরা জানি রোধ আর ইকুয়াল টু রো এল বাই এ সমান রো এল বাই পাই আর স্কোয়ার। এখন এখানে দৈর্ঘ্য এবং ব্যাসের কথাবার্তা বলেছে, আপেক্ষিক রোধ তো সেম থাকে একই উপাদানের, তো এখান থেকে আমরা লিখতে পারি R2 বাই R1 ইকুয়াল টু দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, অর্থাৎ L2 বাই L1, আর ব্যাস বা ব্যাসার্ধের সাথে বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে R1 বাই R2 তার হোল স্কোয়ার। দৈর্ঘ্য কত গুণ করছে ভাই? দ্বিগুণ করছে, তাহলে প্রাথমিকটা 1, সেকেন্ডারিটা 2। ব্যাস বা ব্যাসার্ধ কত বলেছে? দ্বিগুণ করছে। অনুপাতের ক্ষেত্রে ব্যাসও যে জিনিস ব্যাসার্ধও সে জিনিস, নতুন করে আবার D1 বাই D2 লেখার কোনো কারণ নেই, ঠিক আছে। তাহলে এখানে ব্যাস দ্বিগুণ করছে, তাহলে প্রথমটা যদি 1 হয় দ্বিতীয়টা কত 2। তো আলটিমেটলি R2 ইকুয়াল টু 2 ইন্টু 1/4 ইন্টু R1, R1 এর মান হচ্ছে 2, তাহলে কাটাকাটি করে 1 ওহম হয়। রাইট অ্যান্সার হচ্ছে 1 ওহম, ঠিক আছে। রাইট অ্যান্সার হলো 1 ওহম। পরটা দেখি 1000 ভোল্ট বিভব পার্থক্য সহ, বিভব পার্থক্য আছে 1000 ভোল্ট, দুটি তামার পাত পরস্পর সমান্তরালে, 10 মিটার দূরত্বে অবস্থিত। পাত্রের মাঝখানে 1 × 10⁻⁻10 কুলম্ব চার্জের m ভর বিশিষ্ট একটা বস্তুর উপর প্রযুক্ত বৈদ্যুতিক বলের মান কত? মানে বিভব পার্থক্য দেওয়া আছে 1000 ভোল্ট, দুইটা পাত সমান্তরালে আছে, একটা নির্দিষ্ট দূরত্ব দেওয়া আছে, দেওয়ার উপরে একটা m ভরের বস্তু এর উপর, m ভরের বস্তুর উপর প্রযুক্ত বৈদ্যুতিক বলের মান কত? আমরা জানি তড়িৎ প্রাবল্য ইকুয়াল টু F/Q ইকুয়াল টু তড়িৎ প্রাবল্যের সাথে বিভবের সম্পর্ক V/D।
এখান থেকে বলের মান চেয়েছে, তাহলে এটা এই দুইটা সাইজ করে নিই আমরা জানি, তখন আমরা লিখতে পারবো বল F ইকুয়াল টু VQ বাই ডি। তো ভি এর মান কত দেখো তো ভাই, 1000 ভোল্ট, কিউ কত 10⁻⁻10, ডি কত দূরত্ব, কত দিয়ে আছে দূরত্ব সমান, তাহলে 10 মিটার দূরত্ব অবস্থান করছে, 10 মিটার দূরত্ব অবস্থান করছে। তাহলে এটা কাটে, এখানে দুইটা শূন্য, তাহলে -2 কমে যাবে, আমি এখানে লিখি, তাহলে 10⁻⁻8 বলের একক নিউটন। কিন্তু অপশনে দেখো নিউটন আকারে নেই, ডাইন আকারে আছে। আমরা জানি 1 নিউটন সমান 10⁵ ডাইন, 1 নিউটন সমান 10⁵ ডাইন। তো এখানে তো 8, মানে মাথায় আসছে যে 5 নিয়ে -8, হ্যাঁ। তো 1 নিউটন সমান 10⁵ ডাইন, তাহলে ইকুয়েশনটা দাঁড়ালো 10⁻³ ডাইন। 10⁻³ ডাইন মানে কি, এটা সমান আবার লিখতে পারি কত, 1 মিলি ডাইন, ঠিক আছে। এটা সমান কত লিখতে পারি, 1/1000, ঠিক আছে। কয়টা দেখি, 12 নম্বর বলছে একটি ফোটনের শক্তি দেওয়া আছে, একটা ফোটনের শক্তি দেওয়া আছে 6 ইলেকট্রোভোল্ট, এর ভরবেগ কত। ভরবেগ আমরা জানি ভরবেগ P ইকুয়াল টু E/c, ভরবেগ P ইকুয়াল টু E/c বা E ইকুয়াল টু PC থেকে পাইছি, হ্যাঁ, E ইকুয়াল টু PC থেকে ভরবেগ P ইকুয়াল টু E/c, ইটা কি মোট শক্তি 6 ইলেকট্রোভোল্ট। ইলেকট্রোভোল্ট কি এসআই একক না, তাহলে জুলে কনভার্ট করতে হবে, আমাদের এসআই এককে কনভার্ট করতে হবে। 1 ইলেকট্রোভোল্ট সমান জানি 1.6 × 10⁻⁻19, আর সি হচ্ছে আলোর বেগ 3 × 10⁸, তাহলে কাটাকাটি করলে 2 দিয়ে এটার গুণ করলে 3.2, আর পাওয়ারের হিসেব করি 8 পাওয়ার উপরে গেলে মাইনাস হবে, তাহলে 19 আর 8 হচ্ছে 10⁻⁻27, তাহলে 3.2 × 10⁻⁻27 কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। ওকে, পৃথিবীকে সংকুচিত করে এর ব্যাসার্ধ অর্ধেক করা হলে অভিকর্ষ ত্বরণের মান কত। মানে বলছে পৃথিবীকে সংকুচিত করে ব্যাসার্ধ অর্ধেক করে দিচ্ছে, তাহলে তখন অভিকর্ষ ত্বরণটা কত হবে। তাহলে আমাদের দেখতে হবে যে ব্যাসার্ধের সাথে অভিকর্ষ ত্বরণের সম্পর্কটা কেমন, সেই সম্পর্কে চেঞ্জ হবে। অভিকর্ষ ত্বরণ G ইকুয়াল টু আমরা জানি Gm/r², তার মানে অভিকর্ষ ত্বরণের সাথে ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে ব্যাসার্ধ যদি অর্ধেক করি তাহলে স্কোয়ার করলে কত হবে, 1/4। ব্যাসার্ধ অর্ধেক করলে হলো কত, 1/4। সম্পর্ক কি, জি এর সাথে বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে বর্গ করলাম, ব্যস্তানুপাতিক মানে উল্টায় যাবে না, তাহলে কত গুণ হবে, 4 গুণ হবে। কত গুণ, 4 গুণ। তাহলে 4, জি এর মান কত, 9.8, গুণ করলে যা হবে 4 9 36, আবার 9 আছে প্রায় 10 করে 39.2। ওকে, সম্পর্ক কি, বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আগে বর্গ করব, ব্যস্তানুপাতিক মানে উল্টায় দেব, 4 গুণ। জি প্রাইমটা হবে জি এর 4 গুণ। ওকে, জি প্রাইমটা হবে জি এর 4 গুণ। এটা হচ্ছে মুখে মুখে তোমরা করতে পারবা। আর যদি নাই পারো তাহলে কি করো, তাহলে এখানে ব্যস্তানুপাতিক সম্পর্কটা লিখে নিও। আশা করি তোমরা এই সিম্পল জিনিস পারবা। কয়টা দেখি, কোন স্থানে বায়ুর প্রতি একক আয়তনে উপস্থিত জলীয় বাষ্পের ভরকে ওই স্থানের কি বলে। কোন স্থানে বায়ুর প্রতি একক আয়তনে উপস্থিত জলীয় বাষ্পের ভরকে ওই স্থানের পরম আর্দ্রতা বলে, ওই স্থানের পরম আর্দ্রতা বলে। কয়টা, ঘড়ির সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ কত। একটা দেয়াল ঘড়ি, তার সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ কত। কোশ্চেনটা বেশ গুরুত্বপূর্ণ, মানে
দেয়াল ঘড়ির সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ, মিনিটের কাঁটার কৌণিক বেগ বা ঘন্টার কাঁটার কৌণিক বেগ কোশ্চেনগুলো প্রায় এসে থাকে, সেটা দেখি। কৌণিক বেগ চেয়েছে। কৌণিক বেগ ওমেগা সমান আমরা লিখতে পারি 2π/t, ঠিক আছে। তাহলে 2π/t হচ্ছে কজেকাল। ঘড়ির সেকেন্ডের কাঁটা একবার ঘুরলে কত সেকেন্ড হয়? 60 সেকেন্ড হয়। একবার ঘুরলে 60 সেকেন্ড, তার মানে π/3। একক কি? রেডিয়ান পার সেকেন্ড। একক আছে রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগের। তাহলে π/13, π/13 আনসার। পরটা দেখি, কোনো গ্যাসীয় পদার্থের আয়তন ভি, একটা গ্যাসীয় পদার্থ তার আয়তন বলে দিচ্ছে ভি, তারপর বলছে ডেল্টা ভি ধনাত্মক হলে, হ্যাঁ ধনাত্মক বানানটা একটু মিসিং আছে, ডেল্টা এবং ভি ধনাত্মক হলে, ডেল্টা ভি ধনাত্মক হওয়া মানে কি? আয়তনটা ধনাত্মক হওয়া মানে আয়তন বৃদ্ধি পায়। ডেল্টা ভি ধনাত্মক হলে আয়তন বৃদ্ধি পাবে। কী হবে? আয়তন বৃদ্ধি পাবে। আর আয়তন বৃদ্ধি পেলে কোনো বস্তুর আয়তন বা পাত্রের আয়তন যদি বৃদ্ধি পায়, ঘনত্ব কমবে। ঘনত্ব কী হবে বলো? কমবে। তাহলে যে অপশন আমরা দেখব আয়তন বৃদ্ধি পাবে এবং ঘনত্ব কমবে, সেটা রাইট অ্যান্সার। ঘনত্ব আয়তন উভয় বৃদ্ধি পাবে না, হতে পারে না। ঘনত্ব কমবে, আয়তন বৃদ্ধি পায়, তাহলে বি নাম্বার রাইট অ্যান্সার। উল্টো ঘটনা ঘটতো, ডেল্টা এবং ভি যদি ঋণাত্মক হতো তাহলে উল্টো ঘটনা ঘটতো, কিন্তু আয়তন কমে যেত আর ঘনত্ব বৃদ্ধি পেত। পাটা দেখি, একটি গতিশীল বস্তুর সরণ দিয়ে আছে। একটা গতিশীল বস্তুর সরণ x = এত মিটার হলে 2 সেকেন্ড পর বস্তুটির বেগ কত? আমরা সবাই জানি সরণের ইকুয়েশন দেওয়া থাকলে বেগ চাইলে একবার অন্তরীকরণ করি, ত্বরণ চাইলে 2 বার অন্তরীকরণ করি। তো এখানে চেয়েছে বেগ বলেছে, তার মানে একবার অন্তরীকরণ করব। এই সরণের ইকুয়েশনকে একবার অন্তরীকরণ করব। dx/dt, dx/dt মানে কি? সেটা হচ্ছে ভি, সেটা হচ্ছে কি? ভি না, সেটাই ভি। তাহলে এর অন্তরীকরণ করলে কত হবে? এর পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে, তাহলে 2t + 3। ওকে, এখন এটা কিন্তু বেগ পাইলাম, কিন্তু বলেছে কত? 2 সেকেন্ডে বেগ। তাহলে 2 সেকেন্ডে বেগ চাইলে যেখানে টি পাবো সেখানে 2 লিখবো। তাহলে 2 × 2 + 3, তাহলে 4 × 3 মানে 7 মিটার পার সেকেন্ড। 7 মিটার পার সেকেন্ড। রাইট আনসার হচ্ছে এই অপশন। রাইট আনসার এই অপশন। পরটা দেখি, একক রোধের কোনো পরিবাহীর তাপমাত্রা প্রতি একক বৃদ্ধিতে রোধের যে বৃদ্ধি ঘটে তাকে কি বলে? একক রোধের তাপমাত্রা প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধিতে রোধের রোধের যে বৃদ্ধি ঘটে তাকে রোধের উষ্ণতা গুণাঙ্ক সহগ, তাকে বলে রোধের উষ্ণতা গুণাঙ্ক সহগ বলে। রোধের উষ্ণতা গুণাঙ্ক সহগ, এখানে আরো কিছু হবে। রোধের উষ্ণতা গুণাঙ্ক সহগ, রোধের উষ্ণতা গুণাঙ্ক সহগ বলে। গুণাঙ্ক সহগ প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে রোধের যে বৃদ্ধি ঘটে তা তাকে কি বলে? রোধের উষ্ণতা। আচ্ছা, এখানে রোধের উষ্ণতা সহগ এরকম এখানে চলে আসছে, খেয়াল করে দিই। হ্যাঁ, এটা হবে রাইট আনসার। তারপরে বলছে একটি তড়িৎ কোষের তড়িৎচালক বল 2 ভোল্ট, এর সাথে 10 ওহমের একটি রোধকে যুক্ত করলে কোষের পাত দুটির মধ্যে বিভব পার্থক্য দাঁড়ায় 1.6 ভোল্ট। কোষটির অভ্যন্তরীণ রোধ কত? আমি যদি সার্কিটও এঁকে ফেলি তাহলে বিষয়টা এমন দাঁড়ায়, 10 ওহম রোধ আছে, এখানে দেওয়া আছে কত? 2 ভোল্ট দেওয়া আছে, আর বিভব কোষের প্রান্ত বিভব মানে এই জায়গা থেকে এই জায়গায় আসতে যে পরিমাণ ভোল্টেজ নষ্ট হয় সেই ভি এর মান দেওয়া আছে কত ভাই? দেখো তো, 1.6 ভোল্ট। ওকে, বলছে অভ্যন্তরীণ রোধ কত? অভ্যন্তরীণ রোধ জিজ্ঞাসা করছে। আমরা জানি ই ইকুয়াল টু ভি প্লাস আই আর। ভি হচ্ছে প্রান্তে বিভব, আই আর হচ্ছে নষ্ট বিভব বা সুপ্ত বিভব, যেটা অভ্যন্তরীণ রোধের কারণে যেটা যে পরিমাণ ভোল্টেজটা ড্রপ করে, এই দুইটা মিলে হচ্ছে তড়িৎচালক শক্তির সমান।
এখান থেকে চেয়েছে আমার আর এর মান, তাহলে ই মাইনাস ভি বাই আই। ই এর মান কত বলো? ই এর মান দেওয়া আছে 2 মাইনাস ভি এর মান দেওয়া আছে 1.6, আই তড়িৎ প্রবাহ ডিরেক্ট কিন্তু দেওয়া নেই, আই মানে কি আবার ভি বাই আর লিখতে পারি। ভি এর মান কত? 1.6, আর এর মান হচ্ছে 10। এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা। আচ্ছা ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা হচ্ছে রাইট অ্যান্সার। করে নিও একটু। কটা বলছে এত নিউটন বল প্রয়োগ করায় একটি বস্তু এত অবস্থায় থেকে এত অবস্থানে সরে যায়, কাজ কত? একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করার বস্তুর এক পজিশন থেকে আর এক পজিশনে সরে যাচ্ছে, কাজ কত? আমরা জানি কাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস। কাজ ডাব্লিউ ইকুয়াল টু কি? এফ ডট এস। বল এবং সরণের ডট গুণফল থেকে আমরা কাজ পেতে পারি। এখন সরণ দেখো, প্রথমে -2i + 5j থেকে 4j + 3k। এখন সরণ ডেল এস যদি বের করতে চাই তাহলে পরের মান থেকে প্রথম মানটা বাদ দিই। তাহলে দেখো এখানে আই নেই, এখানে আই আছে, তাহলে মাইনাসে মাইনাসে +2i, এখানে যে আছে 4j -5j, তার মানে -j, হ্যাঁ ভেক্টর রাশি, আর প্লাস সামনে দেওয়া লাগে না। এখানে 3k আছে, ওই জায়গায় কে নাই, তার মানে +3k। এটা তাহলে এইটার সাথে এটা ডট গুণ করে দিলে অ্যান্সার শেষ। তাহলে 4i + 3j তার ডট গুণ 2i - j + 3k। সবগুলো ভেক্টর রাশি মানে সবগুলো ভেক্টর, হ্যাঁ আমি তো দিচ্ছি না তাই। তাহলে ডট গুণন হয় কার সাথে? সমগত শ্রেণীর সাথে, মানে আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে। এখানে 2i সব 2, এখানে 4, তার মানে 4 দুগুণে 8 -3, তাহলে 5 আছে। ঠিক আছে, এখানে কে আছে? এখানে নাই, তাহলে 5 চলবে রাইট অ্যান্সার। তো তোমরা যখন করবে এত তো লাগবে না ভাই, এখান থেকে দেখেই বলে দিতে পারবে এটা বিয়োগ ওইটা বিয়োগ করলে কত হবে, তার সাথে এটা ডট গুণ করে দিবা মুখে মুখে। কটা দেখি বলছে একটি গ্রহের ব্যাস দেওয়া আছে 5000 কিলোমিটার, এর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে 5 মিটার/2 সেকেন্ড। গ্রহটির পৃষ্ঠ হতে একটি বস্তুর মুক্তিবেগ নির্ণয় করো। মানে আলটিমেটলি বলেছে একটা গ্রহের মুক্তিবেগ নির্ণয় করতে, সেখানে ব্যাস দেওয়া আছে আর অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা মুক্তিবেগ স্কেপ ভেলোসিটি ভি ইকুয়াল টু কি জানি? √2g আর জানি। 2g কত? g হচ্ছে এখানে দেওয়া আছে 5, আর হচ্ছে ব্যাসার্ধ, কিন্তু ব্যাস দেওয়া আছে। হ্যাঁ, তাহলে ভাগ করলে কত? 5000কে 2 দ্বারা ভাগ করলে 2500, কিলোমিটারকে আবার কিসে নেব? আমি মিটারে নেব। এই ক্যালকুলেশন। ওকে, তাহলে ক্যালকুলেশনটা যদি আমি করি 5 দুগুণে কত? 10, তার মানে এখানে একটা শূন্য বাড়বে, 25 থাকলো, 5 দুগুণে 10 মানে একটা শূন্য, এই শূন্যটা দিলাম। আর কয়টা শূন্য? দুটো, এখানে 3টা, 5টা শূন্য, 3 4 3 2 5, 1 2 3 4 5, আগে শূন্য। ঠিক আছে, এখন 2500 বর্গ করলে কত? 5 হয়, 2টা শূন্যর জন্য একটা, 2টা শূন্যর জন্য একটা, 2টা শূন্যর জন্য একটা, আলটিমেটলি কতটা শূন্য হবে? 3টা শূন্য হবে। তাহলে 5000 কিলোমিটার/সেকেন্ড। হ্যাঁ, মুক্তিবেগ কিলোমিটার/সেকেন্ড, 5 কিলোমিটার/সেকেন্ড। সরি, এটা তো মিটার/সেকেন্ড ছিল। হ্যাঁ, এটা কি 5000 যখন দিবা তখন তো মিটার/সেকেন্ড, আর এটা কিলোমিটার করলে হবে 5 কিলোমিটার/সেকেন্ড। হ্যাঁ, এর স্লিপ অফ পেন বোঝো তো? ইউনিভার্সিটিতে যখন তোমরা পড়বা তো তখন তোমাদের কিন্তু সায়েন্স ফ্যাকাল্টিতে ইংলিশ মিডিয়ামে পড়বা, তোমাদের বানান কিন্তু আর ভুল ধরবে না, ছাড়বে না। তারপর যেটা লিখবা সেটা গ্রামাটিক্যালি কোনো ভুল থাকলে সেটা কিন্তু আর ভুল ধরবে না। তুমি কি বোঝাইতে চাইছো সেটা বোঝাইতে পারলেই হবে। তুমি একটা বানান ভুল করছো, কিন্তু স্যার এটাই ধরে নেবে যে তুমি ওই বানান ভুল করতে পারো না,
তো এই ভুল আসলে অসতর্কতা বশত হয়ে যায় এই আর কি, মানে ওটা কলমের ভুল, স্লিপ অফ পেন যেটা বোঝায় এই আর কি। পরের কোশ্চেনটা দেখি, বলছে 4 কেজি ভরের একটি বস্তুকে 0.2 মিটার দৈর্ঘ্যের সুতা দিয়ে একটি নির্দিষ্ট অক্ষের চারিদিকে 2 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঘোরালে কৌণিক ভরবেগ কত? 4 কেজি ভরের একটা বস্তুকে একটা নির্দিষ্ট সুতা, যার দৈর্ঘ্য দেওয়া আছে 0.2 মিটার, সুতার যে একটা অক্ষের চারিদিকে একটা নির্দিষ্ট কৌণিক বেগে ঘোরানো হলে কৌণিক ভরবেগ চেয়েছে। কৌণিক ভরবেগ L = আমরা কি জানি, I ওমেগা জানি। কৌণিক ভরবেগ L = I ওমেগা জানি। I জড়তার ভ্রামক, ডিরেক্ট দেওয়া আছে না, জড়তার ভ্রামক সমান আমরা লিখতে পারি m r² বা mk²। m কত ভাই বলো তো? 4। আর হচ্ছে কি তার ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে 0.2, তার স্কোয়ার করলে 0.2 এর স্কোয়ার করলে 0.04, 2 এর বর্গ করলে 4, আর পয়েন্টের বর্গ করলে ডিজিট সংখ্যা ডাবল হয়ে যায়। 1 ডিজিট পর পয়েন্ট আছে, 2 ডিজিট পর পয়েন্ট হবে। ওমেগা, ওমেগা হচ্ছে কৌণিক ত্বরণ, দেওয়া আছে কত? 2 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, তাহলে আমি যদি গুণ করি 4 দুগুণে 8, 4টা কত? 32। দেখো তো কয় ডিজিট পর পয়েন্ট? 2 ডিজিট পর পয়েন্ট। তাহলে 0.32, 0.32 ইন্টু এটা, তাহলে 0.32 রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, চলো তো একটু সার্কিটের কোশ্চেন। বর্তনীর তুল্য রোধ নির্ণয় করতে বলছে। দেখো এ ধরনের সার্কিটের ক্ষেত্রে সবগুলো সমান্তরাল থাকে। কেন সমান্তরাল থাকে? এই একটা পথ পাচ্ছ, এই পথ দিয়ে আসতে পারছো, আবার এই একটা পথ পাচ্ছ, তার মানে এই পথের সাথে এটা কিসে আছে? সমান্তরাল। এই পথ দিয়ে তুমি এই দিকে যাইতে পারছো, আবার এই দিকে যাইতে পারছো, তার মানে এইটা একটা ভিন্ন পথ না, এটা একটা ভিন্ন পথ। দেখো এইটা একটা ভিন্ন পথ, মানে 4 আর 6 সমান্তরাল আছে, আর এইটা দিয়ে এই দিকে আসতে পারছো, এটা দিয়ে এই দিকে আসতে পারছো, তার মানে এইটা আর এইটাও কি ভিন্ন পথ। তার মানে প্রত্যেকটা ভিন্ন পথ বা বিকল্প পথ, ভিন্ন বা বিকল্প পথ মানে সমান্তরাল। সমান্তরালে তুমি ক্যালকুলেশন করতে পারো 1/rp = 1/r1 মানে 1/2 প্লাস 1/4 প্লাস 1/6, এভাবে করে নিতে পারো, যেটা হবে সেটা রাইট অ্যান্সার। ঠিক আছে, সেটাও করতে পারো। অথবা আমি যে কাজটা কি সমান্তরালের ক্ষেত্রে গুণফল বা যোগফল করি, তাহলে এটা যদি করি এই দুইটা করে করতে পারি। এই দুইটা যদি করি 4 × 24 বাই গুণফল বাই যোগফল 24/10 মানে 2.4। এই 2.4 এর সাথে আবার 2 সমান্তরালে ক্যালকুলেশন করব। ঠিক আছে, সমান্তরালে ক্যালকুলেশন করব, তো তখন আবার কি গুণফল বাই যোগফল 4 দুগুণে 8 আর 2 দুগুণে 4 মানে 4.8 আর যোগ করলে কত? যোগ করলে 2 আর 2 4, 4.4, তার মানে রাইট অ্যান্সার হচ্ছে 1 থেকে সামান্য একটু বেশি, 1 থেকে সামান্য বেশি মানে 1.1 ওহম। 1.1 ওহম। ক্যালকুলেশন নিজস্ব আর্ট, যতক্ষণ তুমি ভুল না করবা ততক্ষণ ঠিক আছে। পরের কোশ্চেন, লাস্ট কোশ্চেন এই সেশন, বলছে শক্তি সংরক্ষণ সূত্রটি তাপগতিবিদ্যার কোন সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়? শক্তি সংরক্ষণ সূত্রটি অবশ্যই তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, যেখানে বলছিল তাপ ও কাজ পরস্পরের কি সমানুপাতিক, তাপ আর কাজ পরস্পরের কি সমানুপাতিক, শক্তির সংরক্ষণ নীতিকে সমর্থন করে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এর মাধ্যমে আমাদের 23-24 সেশনের ফিজিক্স কোশ্চেন C1, হ্যাঁ 4টা শিফটের পরীক্ষা হয়েছিল মেবি, তো C1 এর কোশ্চেনটা সলভ দিলাম। তো তোমাদের এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দিতে থাকবো, তোমরা এই ক্লাসগুলো পেতে আমাকে উৎসাহ দিবা। তার মানে তোমরা যদি আমার নিয়মিত ভিডিও দেখো, সাথে লাইক কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো, তাহলে আমি নিয়মিতভাবে তোমাদেরকে ভিডিও দিতে থাকবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। ভালো থাকবা সবাই।